মানুষ তার কৌতূহলী মনোভাব ও অনুসন্ধানী মানসিকতার দরুন বিশ্বের কম বেশি সমস্ত স্থানই আবিষ্কার করতে সক্ষম হয়েছে। কিন্তু পৃথিবীর প্রায় 70% জুড়ে থাকা সমুদ্রের বহু ক্ষেত্রই মানুষের কাছে অজানা। রহস্যময় ও সুবিশাল এই সমুদ্রগুলির প্রকৃতি ও উষ্ণতা মানুষসহ অন্যান্য প্রাণীদের ফুড সাপ্লাইয়ে বিশেষ ভূমিকা রাখে। আজ আমরা সমুদ্রের এই উষ্ণতা বা টেম্পারেচার অফ ওশান ওয়াটার নিয়ে আলোচনা করব। মেরিন সায়েন্টিস্ট ম্যাথিউ ফন্টেন মরির লেখা দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অফ দ্য সি গ্রন্থে সর্বপ্রথম সামুদ্রিক আবহাওয়া বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সমুদ্র জলের তাপমাত্রার বিস্তারিত উল্লেখ পাওয়া যায়। সমুদ্র জলের তাপমাত্রার অন্যতম উৎস সৌরকিরণ। পৃথিবীতে আগত 100% কার্যকরী সৌরশক্তির প্রায় 64% সমুদ্র জলকে উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা নেয়। এছাড়াও নিমজ্জিত আগ্নেয়গিরি থেকে নির্গত তাপ, সমুদ্র স্রোতের গতিশক্তি থেকে উৎপন্ন তাপশক্তি, সমুদ্রে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার সময় উৎপন্ন তাপ সমুদ্র জলের তাপমাত্রাকে বৃদ্ধি করে থাকে। তবে সমুদ্র বিজ্ঞানীদের মতে স্থলভাগের মতো জলভাগও তাপ স্থানান্তরের মাধ্যমে শীতল হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠের জলরাশি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তাপ শোষণের পর দীর্ঘ তরঙ্গরূপে তাপ বিকিরণ করতে থাকে, যাকে পরিবহন পদ্ধতি বা ব্যাক রেডিয়েশন বলা হয়। আবার সমুদ্র সংলগ্ন তুলনামূলক কম উত্তপ্ত বায়ুস্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে তাপের সঞ্চালনের দ্বারা পৃষ্ঠীয় জলরাশি শীতল হয়ে থাকে, যাকে বলে পরিচলন পদ্ধতি বা কনভেকশন প্রসেস। এছাড়াও বাষ্পীভবনের ফলে উৎপন্ন লীন তাপ বায়ুমণ্ডলে মুক্ত হলে সমুদ্র জলের তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই উষ্ণতাকে পরিমাপ করতে ব্যবহার করা হয় বিশেষ কিছু থার্মোমিটার, যেমন অ্যাকিউরেট বা স্ট্যান্ডার্ড থার্মোমিটার, যা মূলত সমুদ্রের উপরি অংশের বা পৃষ্ঠীয় তাপমাত্রা পরিমাপে ব্যবহার করা হয়। আবার সাবসারফেস লেভেলে জলের উষ্ণতা পরিমাপের জন্য এবং তাপমাত্রার কন্টিনিউয়াস রেকর্ড করতে অ্যাগ্রোপ্রোব এবং থার্মোগ্রাফ বহুল প্রচলিত। তবে বর্তমানে সিটিডি নামক ইলেকট্রিক ডিভাইসের সাহায্যে সমুদ্রের গভীর অংশের তাপমাত্রা নির্ণয় করা সম্ভব হয়। তোমরা কি জানো, পৃথিবীর সর্বত্র এই মহাসাগরগুলির উষ্ণতা সমান হয় না। প্রশান্ত মহাসাগরের গড় বার্ষিক তাপমাত্রা যেখানে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে ভারত মহাসাগরে 17 ডিগ্রি, আটলান্টিক মহাসাগরে 16 ডিগ্রি, আবার সুমেরু মহাসাগরে তা কমে গিয়ে দাঁড়ায় -1.8 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাসাগরগুলির এইরকম বিষম তাপমাত্রার মূল কারণ অক্ষাংশগত অবস্থান। উভয় গোলার্ধে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে থাকায় তাপমাত্রা বেশি উৎপন্ন হয় এবং স্বাভাবিকভাবেই সমুদ্রের জল উত্তপ্ত হওয়ার সুযোগ পায়। কিন্তু ক্রমশ মেরুর দিকে সূর্যের তির্যক বিকিরণে জল তেমন উত্তপ্ত হয় না। আবার উত্তর গোলার্ধে মহাসাগরগুলির মহাদেশীয় সংযোগ বেশি থাকায় এখানে সমুদ্র জলের উত্তাপ বেশি হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ অনেক কম, প্রায় 81%ই বিস্তৃত সমুদ্র জলরাশি দ্বারা আবৃত। তাই স্বাভাবিকভাবেই এখানে সমুদ্র পৃষ্ঠীয় তাপমাত্রা কম থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, আরবীয় ও উত্তর আফ্রিকা মহাদেশীয় ভূত্বকের মাঝের চ্যুতি বরাবর অবস্থিত
লোহিত সাগরের তাপমাত্রা যেখানে 37.8 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা থাকে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড। সমুদ্র জলের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অপর একটি ফ্যাক্টর হলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সাধারণত দুই ধরনের হয়, উষ্ণ স্রোত ও শীতল স্রোত। চলো তাহলে উদাহরণের মাধ্যমে সমুদ্র স্রোতের প্রভাবগুলি জেনে নিই। এল নিনো সম্পর্কে এর আগেই তোমরা জেনেছ। এল নিনো বছরগুলিতে দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলে শীতল হামবোল্ট স্রোতকে প্রতিস্থাপিত করে উষ্ণ স্রোতের ধারা প্রবাহিত হলে সমুদ্র জলের উষ্ণতা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। আবার উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূল অঞ্চলে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রবাহের জন্য সমুদ্র জলের তাপমাত্রা বেশ অনেকটাই হ্রাস পায়। সমুদ্র স্রোত ছাড়াও লবণতা বাড়লে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, ফলে জলের উষ্ণতাও বৃদ্ধি পায়। আবার ঘনত্ব বাড়লে উষ্ণতা হ্রাস পায় এবং ঘনত্ব কমলে উষ্ণতা বৃদ্ধি পায়। এই সকল কারণগুলি ছাড়াও অনেক সময় সমুদ্রের তলদেশে মগ্ন শৈলশিরা অবস্থান করলে জলের অবাধ প্রবাহ ও মিশ্রণে বাধা সৃষ্টি হয় এবং সমুদ্র জলের উষ্ণতা বেড়ে যায়। দেখো, সমুদ্র জলের উষ্ণতার এই হ্রাস বৃদ্ধির ওপর নির্ভর করে উষ্ণতার অনুভূমিক এবং উল্লম্ব বণ্টনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা যেতে পারে। অক্ষাংশগত বিস্তারে সমুদ্র জলের উষ্ণতার তারতম্যই হল উষ্ণতার অনুভূমিক বণ্টন। উষ্ণতার এই অনুভূমিক বণ্টন বিশ্লেষণ করলে দেখা যায়, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের পৃষ্ঠীয় উষ্ণতা কমতে থাকে। যেমন উত্তর গোলার্ধে 20 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠের গড় তাপমাত্রা থাকে 22 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি অক্ষাংশে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস এবং মেরু অঞ্চলে 0 ডিগ্রি বা তার কম তাপমাত্রা দেখা যায়। স্ক্রিনের মানচিত্রটিতে স্থলভাগ ও জলভাগের ওপর তোমরা একাধিক বক্ররেখা দেখতে পাচ্ছ। এই রেখা বা লাইনগুলোকে কি বলে জানো? এই লাইনগুলিকে বলা হয় আইসোথার্মাল লাইন বা সমষ্ণ রেখা। যখন সমান উষ্ণতাযুক্ত অঞ্চলগুলিকে কাল্পনিক রেখার মাধ্যমে যোগ করা হয়, তখন সেই রেখাগুলিকে আইসোথার্মাল লাইন বলে। মানচিত্রে এই আইসোথার্মাল লাইনগুলি দেখেই উষ্ণতার বণ্টন বোঝা যায়। রেখাগুলি খুব কাছাকাছি থাকলে তা উষ্ণতার উচ্চ পার্থক্যকে নির্দেশ করে এবং দূরে দূরে অবস্থান করলে কম উষ্ণতার পার্থক্যকে বোঝায়। এবার আসি উষ্ণতার ভার্টিক্যাল বা উল্লম্ব বণ্টনে। সমুদ্রপৃষ্ঠ থেকে যত তলদেশের দিকে যাওয়া যায়, জলের উষ্ণতা তত কমতে থাকে। এক্ষেত্রে সমুদ্রকে উল্লম্বভাবে 3টি স্তরে ভাগ করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 500 মিটার গভীরতা পর্যন্ত জলের তাপমাত্রা থাকে গড়ে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এর পরের 500 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত স্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হ্রাস পেতে থাকে। এটি থার্মোক্লাইন স্তর নামে পরিচিত, যা ঊর্ধ্ব ও নিম্ন স্তরের মধ্যে সংযোগ স্থাপন করে। 1000 মিটার থেকে সমুদ্র তলদেশ পর্যন্ত স্তরকে নিম্ন স্তর বলে। এখানে সমুদ্র জলের ঘনত্ব ও শীতলতা দুইই বেশি থাকে। তবে সূর্যালোকের প্রবেশ্যতার ওপর নির্ভর করে সমুদ্রপৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত সমুদ্রকে উল্লম্বভাবে 2টি অঞ্চল বা জোনে ভাগ করা যায়। প্রথম 200 মিটার গভীরতায় সূর্যালোক ভালোভাবে প্রবেশ করতে পারে
এবং প্ল্যাঙ্কটন সহ বেশিরভাগ জীব এখানে বাস করে। তাই এই অঞ্চলটিকে বলা হয় ফোটিক জোন বা আলোকময় অঞ্চল। আবার 200 মিটার থেকে সমুদ্র তলদেশ পর্যন্ত সূর্যালোক প্রবেশ করতে পারে না। উষ্ণতা থাকে গড়ে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস। তাই এই অঞ্চলটি অ্যাফোটিক জোন বা আলোক শূন্য অঞ্চল নামে পরিচিত। সমুদ্র জলের একটি ভৌত ধর্ম হিসেবে উষ্ণতার গুরুত্ব যথেষ্ট। সামুদ্রিক জলবায়ু নিয়ন্ত্রণে, প্রাণীখাদ্য হিসেবে প্ল্যাঙ্কটনের সরবরাহে, প্রবাল প্রাচীর সৃষ্টিতে এবং সর্বোপরি বিশ্ব জলচক্রকে সক্রিয় রাখতে সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব অপরিসীম।